সুমো চোখ বন্ধ করে শেহরাজের বুকে মুখ গুজে হাসল। আপনি থাকলে কোনো কষ্টই কষ্ট না। আমার সব ব্যথার ঔষধ তো আপনি। শেহরাজ সুমোর কোমল মুখটার দিকে একবার তাকিয়ে নিচু গলায় ফিস ফিস করে বলল, বাট আই ডোন্ট কন্ট্রোল মাই সেলফ। শেহরাজের মুখের প্রতিটি রেখায় এক ধরনের অসহায়তা ফুটে উঠল। সুমোকে আরো শক্ত করে বুকে ধরে রাখতে পারল না সে। ধীরে ধীরে আলতো করে ওকে ছেড়ে দিয়ে পাশে সরে গিয়ে বিছানার কিনারায় বসে পড়ল। হাত দুটো মুষ্টি বদ্ধ করে কপালের সাথে ঠেকিয়ে চোখ বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করল। সুমো অপরাধীর ন্যায় তাকিয়ে রইল তার খান সাহেবের দিকে। নিজের কর্মকাণ্ডের জন্য নিজেই নিজের কাছে অনুতপ্ত হলো। সন্ধ্যা নামার আগে শহরটায় আচমকা এক অচেনা থমথমে ভাব। সারাদিনের আগুনের মতো রোদ্দুর এক লহমায় লুকিয়ে যায় দূরের পাহাড়ের গায়ে জমে থাকা কালো মেঘের নিচে। মরুভূমির ধুলোর স্তর যেন বাতাসে লাফিয়ে উঠে ছুটে আসে শহরের রাস্তায়। দোকানের কাচের দরজায় ধুলো মারে। রাস্তার পাশে থেমে থাকা গাড়িগুলোর জানালাগুলো বালিতে ঢেকে যাচ্ছে। দূরে মসজিদের মিনার অন্ধকারে মিলিয়ে যাচ্ছে হাওয়ার ধুলোয়। গরম হাওয়ার দাপট ছাপিয়ে এবার হিমেল এক ঝাপটা এসে মরুর বুকে ফুঁড়ে কোনো পাহাড়ি ঠান্ডা বাতাস নেমে আসে। রায়ান চৌধুরীর অফিস কেবিনটা ছিল একেবারে বিচিত্র এক জায়গা। দেয়ালগুলো গাঢ় বাদামি কাঠের প্যানেলিংয়ে মোড়ানো, যেন নিজের মতো করে গোপনীয়তা আর আড়াল রক্ষা করছে। দেয়ালের একপাশে বিশাল কাচের জানালা থেকে দেখা যাচ্ছিল দূরের শহরের আলো আর গগনের অন্ধকার মেঘ, যা ঝড়ের আগমনের আভাস দিচ্ছিল। জানালার বাইরে বাতাস বইছিল ঝঞ্ঝার মতো, আর কখনো কখনো বজ্রপাতের ঝলকারি অফিসের অন্ধকারে অদ্ভুত এক গুঞ্জন সৃষ্টি করছিল। মাঝখানে কালো মার্বেলের টেবিল, যার উপর ছড়িয়ে রয়েছে নানান ধরনের গোপন নথি, ফাইল আর রিপোর্ট। একপাশে রাখা স্ফটিকের বোতলে পুরনো হুইস্কি, যার গ্লাসে অর্ধেক ভরা থাকা সত্ত্বেও আজকেও হাত দিচ্ছে না। টেবিলের পেছনে বসে আছে রায়ান, কালো চামড়ার হাই ব্যাক চেয়ারে হেলান দিয়ে। তার চোখ দুটো কঠিন আর তীক্ষ্ণ, যেন চোখের মাধ্যমে সবকিছু জানার চেষ্টা করছে। মুখের উপর এক দৃষ্টিতে সূক্ষ্ম বিদ্রুপের ছায়া। দেয়ালের উপর ঝুলছে একটি বিশাল বিমূর্ত চিত্রকর্ম। লাল রঙের আঁকাবাঁকার রেখাগুলো যেন রক্তের দাগ, যা তার ভেতরের অন্ধকার গল্প বলে যাচ্ছিল। কেবিনের একপাশে দাঁড়িয়ে আছে রুদ্র। তার মুখে ছিল চিন্তার ভাঁজ। হাত ঘোরাতে ঘোরাতে সে নিজের অস্থিরতাই বোঝাচ্ছিল। রুদ্র একটু এগিয়ে এসে বলল, বস, ফ্লাইটের টিকিট কবে কাটবো? আমাদের হাতে আর বেশি সময় নেই। আপনাকে তো ইন্ডিয়া যেতে হবে। রায়ান তার দিকে তাকালো। চোখে ঝলমল করছিল আভিজাত্যের সঙ্গে কঠোরতা, যেন কোনো অপরাধীকে একটুখানি দমন করতে চাচ্ছে। কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে থাকার পর ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু একটি হাসি, যা বিদ্রুপ আর হুমকির মিশ্রণ। সময় নেই বলছিস? সময় তো আমি নিজে বানিয়ে দিতে পারি রুদ্র, কিন্তু ওরা কি প্রস্তুত? রুদ্র হতভম্ব হয়ে রয়ে গেল। রায়ান হাতে ধরা সোনালি কলমটির ঢাকনা খুলতে খুলতে বলল, টিকিট কাটবি, কিন্তু কি নিয়ে ফিরবি সেটা আগে ঠিক করে নিস। জানালার বাইরে ঝড়ের গর্জন এবং বজ্রপাত অফিসের ভেতর ভয়ঙ্কর এক উত্তেজনা সৃষ্টি করছিল। রুদ্র গভীর নিঃশ্বাস নিয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝল এখন এক অন্য মাত্রার খেলায় ঢুকেছে। রায়ান আবার নীরবে ফাইলে চোখ ফেরালো। তার মনে হচ্ছিল সময়, দেশ আর মানুষ সবই তার জন্য শুধু খেলার মোহর। রুদ্র বুঝল শত্রুর অস্তিত্ব রায়ানের কাছে নড়বড়ে এক খেলা মাত্র। সে যেন বাতাসে ভাসমান এক ধোঁয়া, যা কখনোই স্থায়ী নয়। রুদ্র টেবিলের কোণায় রাখা পুরনো মানচিত্রটার দিকে একবার তাকালো। তাতে লাল মার্কারে আঁকা কয়েকটা গোল চিহ্ন, যেন শিকারীর নিশানা। ও জানে এসবের মানে কি। ওখানেই যেতে হবে রায়ানের নির্দেশে। হঠাৎ করে ঘরের ভেতরে সাইলেন্স ভেঙে করা একটা শব্দ। টেবিলের ওপর সোনালি কলমটা রায়ান আঁচড়ে রাখল। রুদ্র চমকে উঠে চোখ মেলল তার দিকে। রায়ান এবার চেয়ার থেকে হেলে সামনের দিকে ঝুঁকে এলো। কাচের জানালার বাইরে ঝড়ের তাণ্ডব যেন তার মনে অস্থিরতা আর শক্তির প্রতিচ্ছবি। রুদ্র, আমার জন্য ব্যর্থতা শব্দটা নেই। গেমটা শুরু হবার আগেই শেষ করে আসবি, বুঝলি? রুদ্র গলা খাকারি দিয়ে বলল, বুঝেছি বস। রায়ান এবার চোখ নামিয়ে নথিগুলোর পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলল, ফ্লাইট, হোটেল, গাড়ি সবই তো তোর জন্য অপেক্ষা করছে। কিন্তু মনে রাখিস, ইন্ডিয়া গিয়ে তুই আমার ছায়া। যা করবি আমার নামেই করবি।
আর আমি পরশু ফ্লাইটে ইন্ডিয়া ফিরবো। ঝড়ের এক বিকট শব্দে জানালার কাছ কেঁপে উঠল। রুদ্র সেদিকে তাকিয়ে দেখল বিদ্যুতের আলোয় রায়ানের মুখে এক অদ্ভুত ছায়া। রায়ান এবার হুইস্কির গ্লাসটা তুলল, ঠোঁট ছুঁয়ে আবার নামিয়ে রাখল। খালি চোখে দেখা গেল তার মুখে হাসি নেই, আছে অদৃশ্য আগুন। যা রুদ্র, টিকিট কেটে ফেল। আর হ্যাঁ, রায়ান চোখ সরিয়ে আবার বাইরের অন্ধকার শহরের দিকে তাকালো। যাদের স্বীকার করবি তাদের গায়ে যেন আমার ছায়া লেগে থাকে, ওরা ভুলেও যেন না ভাবে পালানোর রাস্তা আছে। রুদ্র কোনো জবাব দিল না। সে জানে এই খেলার শেষ নেই, আর এই খেলার মাস্টার প্লেয়ার রায়ান চৌধুরী। ঝড়ের গর্জনে কেবিনের দেয়ালগুলো যেন কেঁপে উঠল, আর এক মুহূর্তের জন্য বাইরে অন্ধকার শহরের আলোয় রায়ানের চোখ দুটো জ্বলে উঠল অন্ধকারের চেয়েও ভয়ঙ্কর হয়ে। ঘড়ির কাঁটা তখন ঠিক রাত 9টা ছুঁই ছুঁই। বাইরে ঝড়ের শব্দ এখন অনেকটাই কমে এসেছে, তবুও বাতাসে ভেজা ঠান্ডা ছোঁয়া লেগে আছে। সিরাজ ধীরে ধীরে সুমোর পাশে বসে তাকে ঔষধ খাইয়ে দিয়েছিল। সুমোর চোখে একরাশ ক্লান্তি, তবুও সিরাজের স্পর্শে একটু স্বস্তি খুঁজে পাচ্ছে সে। ওষুধ খাওয়া শেষ হতে না হতেই সিরাজের ফোনটা আচমকা বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল শান নামটা দেখেই সিরাজের চোখের কোণ এক মুহূর্তের জন্য কঠিন হয়ে উঠল। সুমোর দিকে তাকিয়ে নরম গলায় বলল, তুমি শুয়ে পড়ো সুইটহার্ট। সুমোর ঠোঁটে অস্পষ্ট হাসি ফুটল। সে কিছু বলার আগেই সিরাজ ফোনটা হাতে নিয়ে ধীরে ধীরে ব্যালকনির দিকে পা বাড়ালো। ঝড় থেমে যাওয়া রাতের ঠান্ডা হাওয়ায় ওর শার্ট উড়তে লাগলো। সিরাজ ব্যালকনির অন্ধকারে দাঁড়িয়ে ফোন কলটা রিসিভ করল। ব্যালকনির এক পাশে গিয়ে সিরাজ ফোনটা কানে তুলতেই ওপাশ থেকে স্যান্ডির কণ্ঠ শোনা গেল। স্যার, আপনাকে এখনই এখানে প্রয়োজন, ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না। সিরাজ এক মুহূর্ত চুপ করে রইল। তার চোখের গভীরে হঠাৎ যেন একরকম অদ্ভুত অন্ধকার নেমে এলো। ঠোঁটের কোণে হালকা কঠোর হাসি ফুটে উঠল। ঠিক আছে, সব ব্যবস্থা করে রাখো। বলেই কলটা কেটে দিল সিরাজ। রুমে এসে সুমোর কাছে গিয়ে বসলো। সুমো ভ্রু কুঁচকে বলল, কিছু কি হয়েছে? সিরাজ সুমোর দিকে তাকিয়ে একটু সময় নিল, যেন মনের ভিতর কিছু লড়াই চলছে। তারপর ধীরে ধীরে সুমোর কাঁধে হাত রেখে বলল, একটা জরুরি কাজ পড়ে গেছে, এখনই যেতে হবে, কিন্তু তোমার এই অবস্থায়। সুমো ভ্রু কুঁচকে তাকালো, কণ্ঠে অস্পষ্ট উদ্বেগ। তোরাতে খুব দরকারি। সুমো মৃদু হেসে বলল, আমি তো বাচ্চা মেয়ে নই খান সাহেব। কিন্তু তুমি অসুস্থ, এভাবে একা ফেলে যেতে পারবো না। কতক্ষণ লাগবে? এই জাস্ট 2 ঘন্টার মতো। মাত্র 9:25 বাজে। আপনি জান আমার কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলে তো বাড়ি ভর্তি লোক আছে, আম্মু আছে, ঈশিতা আছে। সিরাজ মৃদু হেসে মাথা নাড়ল। দরকারি না হলে যেতাম না সুইটহার্ট, তুমি এখন একটু ঘুমাও। সুমো এক মুহূর্ত চোখে চোখ রাখলো, যেন তার অভ্যন্তরের অস্বস্তিটা বোঝাতে চাইছে। আপনি সাবধানে যাবেন। সিরাজ এবার একটু নরম হয়ে সুমোর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। এরপর উঠে দাঁড়ালো, ধীর পায়ে আলমারির দিকে এগিয়ে গিয়ে ধূসর রঙের কোটটা গায়ে চাপিয়ে নিল। নিজেকে একটু পরিপাটি করে সুমুকে আসি বলে বেরিয়ে গেল। সুমু তখনও তাকিয়ে আছে, তার চোখে হাজারো প্রশ্ন, কিন্তু মুখে একটাও শব্দ নেই। দরজার ফাঁক দিয়ে বেরিয়ে গেল সিরাজ। বাইরের রাস্তা তখন প্রায় নিস্তব্ধ, শুধু দূরের কোথাও একটা গাড়ির হর্ন আর আকাশের মাঝে মাঝে গর্জে ওঠা বিজলির ঝলকানি। সিরাজ নিজের গাড়িতে উঠে বসল। গাড়ি ছুটে চলল তার গন্তব্যে। সুমোর ঘুম কিছুতেই আসছিল না। চোখ বন্ধ করলেই মন ছুটে যাচ্ছিল সিরাজের দিকে। তার কথার সুর, চোখের গভীরতা, আর একটু আগেই দরজার দিকে পেছন ফিরে হেঁটে চলে যাওয়া সেই চেহারা বারবার চোখে ভাসছিল। হঠাৎ সে উঠে দাঁড়ালো। ঘরটা নিঃশব্দ, কেবল ঘড়ির কাঁটার টিকটিক শব্দ আর জানালার ফাঁক দিয়ে আসা ঠান্ডা হাওয়ার স্পর্শ। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আয়নায় নিজেকে একবার দেখল সে। চোখে হালকা ক্লান্তি, কিন্তু মন বলছিল আজ রাতটা কেমন যেন অচেনা। অস্থিরতা থেকে মুক্তি পেতে সে নিজেকে ব্যস্ত রাখার জন্য হঠাৎ তার একটু সাজতে ইচ্ছে করল। ধীরে ধীরে আলমারির দিকে এগিয়ে গিয়ে দরজা খুলল। ঠিক উপরের তাকেই চোখ পড়ল একটা সুন্দর মোড়ানো প্যাকেটের উপর। তার উপর একটা ভাঁজ করা কাগজ। সুমো অবাক হয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। এই প্যাকেটটা সে আগে দেখেনি। সে নিঃশব্দে হাতে তুলে নিল প্যাকেটটা। কাগজটা খুব যত্নে ধরে প্যাকেট সহ বেডের উপর এসে বসলো। প্যাকেটটা পাশেই রাখলো। তারপর ধীরে ধীরে ভাঁজ খুলে কাগজটা চোখের সামনে ধরল। কাগজটা ছিল সিরাজের হাতে লেখা।
সাদা কাগজে কালো কালিতে শক্ত অথচ মায়া মেশানো অক্ষরগুলো দিকে তাকিয়ে থেকে সুমোর হৃদয়টা একবার ধক করে উঠল। সে পড়া শুরু করলো। প্রিয়তমা, আজকের এই ব্যস্ত ডিজিটাল যুগে দাঁড়িয়ে এই যান্ত্রিক শহরে থেকে যখন সবাই কেবল স্ক্রলে ভালোবাসে, যখন ভালোবাসার সংজ্ঞা আটকে গেছে ইমোজিতে, রিয়াক্টে, তখন আমার হৃদয়টা বারবার ফিরে যেতে চায় সেই 90 দশকে, যেখানে চিঠির প্রতিটা অক্ষরেই লুকিয়ে থাকতো অনুভবের গভীরতা, অপেক্ষার মাধুর্য আর ভালোবাসার গন্ধ। এখন এই শহরে যতটা গতি, ঠিক ততটাই শূন্যতা। এই শহরে প্রেম বোঝায় রিলেশনশিপ স্ট্যাটাসে, কিন্তু আমার হৃদয়ের গভীর থেকে আমি এখন সেই 90 দশকের প্রেমিক হয়ে বসে আছি। এই চিঠি কোনো ইনবক্সে নয়, এটা বুক পকেটে রাখার মতো একটা সময়হীন বার্তা। প্রিয়তমা, আমি চাই তুমি একদিন সাজবে শুধু আমার জন্য, 90 দশকের সেই রূপে যা দেখলে সময়ও থমকে দাঁড়াবে। তুমি পরবে লাল পাড় সাদা শাড়ি, যার প্রতিটা ভাঁজে থাকবে আমাদের স্মৃতির ছোঁয়া। তোমার হাতে আর পায়ে থাকবে আলতার রাঙা রং, যেন প্রেমের প্রথম লাজ। গলায় সিলভারের হার, হাতে চুড়ি আর পায়ে নূপুরের শব্দে ধ্বনিত হবে তোমার আগমন। কপালে একটা ছোট্ট কালো টিপ, ঠোঁটে লাল রঞ্জক, যেটা আমার নাম করে লাগাবে, আর চোখে গাঢ় কালো কাজল। তোমার চোখে থাকবে সেই মায়া যার গভীরতায় আমি হারিয়ে যেতে চাই। সেদিন আমার পরনে থাকবে সাদা পাঞ্জাবি পাজামা, কাঁধে থাকবে পুরনো কাশ্মীরি শাল। তুমি যখন সেই সাজে আমার সামনে এসে দাঁড়াবে, তখন আমি তোমার চোখে চোখ রেখে বলবো, এই তো আমার স্বপ্নের সেই মেয়েটি, আমার খান সাহেবা। সময় বদলাচ্ছে, যুগ পাল্টাচ্ছে। আমি হয়তো 90 দশকের পুরুষ নই, কিন্তু আমি তোমাকে ভালোবাসি ঠিক সেই 90 দশকের প্রেমিক হয়ে, আমার মতো করে। এই যুগের কৃত্রিম ভালোবাসা আমার দরকার নেই। আমি তোমার কাছ থেকে 90 দশকের ভালোবাসা চাই, যেখানে অপেক্ষা থাকবে, চিঠি থাকবে, চোখে চোখ রাখা থাকবে, থাকবে না অনলাইন স্ট্যাটাস, কিন্তু থাকবে অফলাইন হৃদয়ের সংযোগ। আমি চাই তুমি সাজো আমার চোখের মতো করে, যেমন স্বাস্থ্য সেই সময়ের মেয়েরা, আর যাদের ভালোবাসা এক জীবনের জন্য যথেষ্ট ছিল। প্রিয়তমা, 90 দশকের প্রেম নামে ছিল কাউকে দেখে বুকের মধ্যে হালকা ব্যথা অনুভব করা, অকারণে কারো অপেক্ষায় পথ চেয়ে বসে থাকা। আমি সেই অপেক্ষাগুলো তোমার জন্য করতে চাই। তুমি জানো, 90 দশকের প্রেম মানেই হাতে চিঠি, বৃষ্টিতে ছাতা ভাগাভাগি, আর স্টেশনের প্ল্যাটফর্মে চুপচাপ দাঁড়িয়ে থাকা। সেই প্রেম ছিল না দ্রুততা, ছিল শুধু ধৈর্য আর গভীর টান। সেই সময়ের প্রেম ছিল অল্প শব্দে, গভীর অর্থে। তখন একটা ভালো থাকা মানে ছিল সারা জীবনের চাওয়া। আমি তোমার চোখে সেই চাওয়া দেখতে চাই। আমি তোমার কাছে সেই 90 দশকের ঘ্রাণ পেতে চাই। আজ আমি সেই প্রেমটাই চাই তোমার কাছ থেকে। আমি চাই একটা স্নিগ্ধ বিকাল, তখন আমরা ছাদে বসে থাকব, বৃষ্টির শব্দ শুনব আর বৃষ্টি বিলাস করব। তোমাকে দেখে আমার মনে হয় তুমি হয়তো ভুল করে আজকের যুগে এসে পড়েছো। আসলে তোমার জায়গা ছিল কোনো পুরনো দিনের উপন্যাসে, যে সময়ে মেয়েরা শাড়ি পরে ভালোবাসা দিতে আর ছেলেরা চোখে চোখ রেখে বলে দিত, তুমি আমার পৃথিবী। খান সাহেবা, তুমি আমাকে দেবে সেই ভালোবাসা, যে ভালোবাসায় ভালোবাসা আর প্রতিকার ভেতর কোনো সীমারেখা থাকবে না। প্রিয়তমায়, চিঠি শেষ নেই, কারণ প্রেমের কোনো সময়সীমা হয় না। তবে যদি পারো একদিন আমার জন্য ঠিক ওইভাবে সাজো, 90 দশকের ভালোবাসার সাজে, যেখানে তুমি হবে আমার অপেক্ষার পূর্ণতা। তোমাকে আমি ভালোবাসি, সেটা বলার জন্য ভাষা খুঁজে পাই না, কারণ ভালোবাসাটা কেবল শব্দে আটকানো যায় না। তুমি আমার শান্তি, আমার তীব্রতা, আমার সবচেয়ে দুর্বল জায়গা। আজ আর নই, ইচ্ছে করলে একদিন সেজো আমার জন্য। আমি অপেক্ষায় থাকবো সেই দিনটার জন্য। তোমার খান সাহেব, 90 দশকের প্রেমিক, আধুনিক যুগে পথ ভুলে ফেলা এক ভালোবাসার যাত্রী। সুমো চিঠিটা ভাঁজ করে সাইডে রেখে প্যাকেটটা হাতে তুলে নিল।
প্যাকেটটা খুলে দেখতে পেল 90 দশকের সাজের সমস্ত সরঞ্জাম, লাল পাড় সাদা শাড়ি, নিখুঁত করে ভাঁজ করা, পাশে রাখা কাচের চড়ি, ছোট্ট টেপ, লাল লিপস্টিক আর সেই পুরনো দিনের মতো কাজলের ডিব্বি, আরও কিছু অর্নামেন্টস। সুমো আলতো হেসে শাড়িটা বুকে জড়িয়ে ধরে বলল, সাজবো আমি আপনার জন্য। একটু হাসি লেগে রইল তার ঠোঁটে। তারপর সবকিছু আবার গুছিয়ে প্যাকেটটাকে আলমারিতে রাখতে গেল। হঠাৎ তার চোখ গেল আলমারির কোণায়। প্যাকেটটা জায়গা মতো তুলে রেখে সুমো আলমারির কোণায় গিয়ে দাঁড়ালো। দেয়ালের অংশটা কেমন যেন উঁচু নিচু। সে একটু ঝুঁকিয়ে ভালো করে দেখতে লাগলো। ভ্রুকুসকে নিজেই বলল, আমরা তো কিছুদিন ধরে বাড়িতে ছিলাম না, আলমারিটা কি কেউ সরিয়েছে? জায়গাটা কেমন খসে গেছে, আর আলমারিটা দেখে মনে হচ্ছে এটা সরানো হয়েছে। সন্দেহ আর কৌতূহল একসাথে দলা পাকিয়ে উঠল তার মাথায়। সুমো আস্তে হেঁটে বেড থেকে ফোনটা এনে ফ্ল্যাশ চালালো। আলমারির কোণায় ফ্ল্যাশ মারতে স্পষ্ট দেখতে পেল দেয়ালের একটা অংশ কেমন গর্তের মতো, কিন্তু একেবারে গর্তও নাই। সে হাত দিয়ে ঠেলে দেখতে গিয়ে অনুভব করলো দেয়ালের ওই অংশটা আলাদা। আলমারিটা সরাতে হবে বুঝেই সে ধীরে ধীরে সব জামা কাপড় শাড়ি একে একে নামিয়ে বিছানায় রাখলো। পুরো আলমারি খালি হতে না হতেই 2 হাত দিয়ে ঠেলা দিতে লাগলো। প্রথমে কিছুই হলো না, আরেকটু জোরে ঠেলা দিতেই শব্দ করে আলমারিটা অল্প নড়ে গেল। পেছনে স্পষ্ট হলো দেয়ালের গায়ে ছোট্ট একটা কাঠের প্যানেল, যেন ছোট্ট একটা গোপন দরজা। সুমো থমকে গেল, চোখ বড় বড় হয়ে গেল, তার বুকের ভেতর ধুকধুক করতে শুরু করলো তার। এতদিন ধরে সে জানতই না এখানে এমন কিছু লুকোনো আছে। সে হাত বুলিয়ে দেখতে লাগলো পুরনো কাঠের দরজায় ধুলো আর জালের আস্তরণ। প্যানেলের পাশে ছোট্ট একটা হ্যান্ডেলও আছে, যা দেয়ালের রঙের সাথে এমনভাবে মিশে গেছে যে দূর থেকে বোঝার উপায় নেই। আর সেই প্যানেলের সামনে এত বড় একটা আলমারি রাখা, কেউ কিভাবে বুঝবে এখানে এত বড় দরজা আছে? সুমো ধীরে ধীরে হ্যান্ডেলে হাত রাখলো। হাতের তালুতে হঠাৎ শীতল ঠান্ডা লাগলো। একবার শ্বাস বন্ধ করে দরজার হাতলটা ঘোরাতে গেল। একটা শব্দ হলো, আর সেই সাথে দরজা যেন নিজে থেকেই খুলে গেল। সুমো আলতোভাবে দরজার প্যানেলটা টেনে খুলে ফেলল। ভেতরে অন্ধকার গহ্বর। ফোনের ফ্ল্যাশে কেবল ধুলো আর কুয়াশার মতো অদ্ভুত অন্ধকার। কোথা থেকে যেন বাজে গন্ধ ভেসে আসে। সুমো মুখে ওড়না দিয়ে নিঃশ্বাস আটকে বলল, এর ভেতরে কি আছে? হালকা কাপা কাপা হাতে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সামনে ধরলো। আর ঠিক তখনই সুমো দেখতে পেল সামনে একটা সিঁড়ি, ধুলোর চাদরে ঢাকা পুরনো সরু সিঁড়ি, যা ধীরে ধীরে নিচের দিকে নেমে গেছে অন্ধকার গহ্বরে। প্রথমে তার গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। চোখ বড় বড় করে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। সে নিজের মনে মনে বলল, আচ্ছা, এটা নিচে কোথায় নিয়ে যায়? সিঁড়ির ধাপে জমে থাকা ধুলোর উপর আঙ্গুল বুলিয়ে দেখল কেউ বহু বছর এই দরজা খোলেনি বোঝাই যাচ্ছে। তবু আশ্চর্য, দরজাটা খুলে গেল এত সহজে। একটু ভালো করে চোখ বোলাতেই দেখল কারো পায়ের ছাপ। সুমো কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো, তারপর আবার ফ্ল্যাশ মারল। সিঁড়িটা অনেক নিচে গেছে। নিচে কোথাও যেন একটা নরম আলো জ্বলজ্বল করে চলছে, কিন্তু তার উৎস দেখা যাচ্ছে না। হঠাৎ একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগলো তার গায়ে। সুমোর গা কাটা দিয়ে উঠল। সুমোর হৃস্পন্দন তীব্র হয়ে উঠল। বাতাসের ঠান্ডা স্পর্শ যেন কোনো নিঃশব্দ আহ্বানে তাকে ডেকে নিয়ে যাচ্ছিল অন্ধকারের গভীরে। শিহরিত হয়ে সে এক পা নিচের দিকে নামালো। ধুলো জড়ানো সিঁড়ির প্রতিটি ধাপে তার পা মৃদু শব্দ করল। অন্ধকার আরো ঘন হয়ে আসছিল, কিন্তু সেই দূরবর্তী নরম আলো যেন তাকে টানছে। ধীরে ধীরে নিচে নেমে চলল সুমো। মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরছে, কিন্তু তার সাহস ছিল অবিচল। প্রতিটি ধাপ যেন তার জীবনের একটি গোপন অধ্যায়ের দরজা খুলে দিয়েছিল। সুমোর মনে হলো নিজের অন্ধকার থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে। সুমোর গা কাঁপতে লাগলো, কিন্তু সে ফিরে যাওয়ার কথা ভাবল না। তার ভেতরের কৌতূহল এবং সাহস তাকে আরও নিচে নামতে বাধ্য করল। সিঁড়ির শেষ ধাপে পা রাখতেই সে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। সামনে যেন কিছু একটা অপেক্ষা করছে তার জন্য। সুমো তার ফোনের ফ্ল্যাশ ধীরে ধীরে সামনে এগিয়ে নিল। সিঁড়ি থেকে নেমে সুমো পুরো হলরুমের মাঝখানে এসে দাঁড়ালো। চারপাশে অদ্ভুত এক পচা গন্ধ ভাসছিল বাতাসে। সেই গন্ধ নাকে এসে লাগলো সুমোর। ওড়নাটা মুখের সামনে ভালো করে জড়িয়ে নিল সে।
হাতের ফোনের ফ্ল্যাশ জ্বালাতেই সামনে ধরা দিল 3টি বন্ধ দরজা। হলরুমের অন্ধকারের মাঝে সেই দরজাগুলো যেন আরও গা ছমছমে লাগছিল। প্রথম দরজার হাতল ধীরে টেনে খুলল সুমো। ভেতরে আধুনিক সাজের একটা বেডরুম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের চমৎকার কম্বিনেশন। দেয়ালের কিনারা জুড়ে লালচে এলইডি লাইট জ্বলছে। রক্তের মতো লাল আলোয় মনে হচ্ছে পুরো রুমটাই যেন রক্তে ডুবে আছে। সেই দৃশ্য দেখে বুকের ভেতরটা ঠান্ডা হয়ে এলো সুমোর। পুরো রুমটা খান ম্যানশনের মতো ডেকোরেট করা। ভয়টাকে শক্ত করে চেপে ধরে সে দ্রুত বেরিয়ে এলো। দ্বিতীয় দরজার সামনে দাঁড়িয়ে ফুস করে শ্বাস ফেলল। ভেতরে উকি দিতেই দেখতে পেল স্বাভাবিক একটা কিচেন রুম। কিছুক্ষণ তাকিয়ে থেকে দরজাটা আবার বন্ধ করে দিল। তৃতীয় দরজা খুলল ধীরে। একটা ফাঁকা হলরুম। আরেকবার চোখের সামনে ফুটে উঠল সেই হলরুমের সামনে আরও 3টি বন্ধ দরজা। সুমোর গলা শুকিয়ে আসে। সে শ্বাস টেনে প্রথম দরজার কাছে গিয়ে হাত রাখল। খুলতেই দেখা গেল আরেকটা কিচেন রুম। সে ভিতরে ঢুকলো। সুমোর অস্বস্তি হলো। এখানের গন্ধটা বেশি পচা আর অস্বস্তিকর লাগলো তার কাছে। অজানা ভয় আর গন্ধের তীব্রতায় সে আর দাঁড়াতে পারল না। দ্রুত বেরিয়ে এলো রুম থেকে। ধীরে গিয়ে দাঁড়ালো দ্বিতীয় রুমটার সামনে। দ্বিতীয় দরজা খুলতেই গায়ের লোম খাড়া হয়ে গেল সুমোর। ফ্ল্যাশের আলোয় দেখা গেল পুরো একটা অস্ত্রের কারখানা। দেয়ালে সাজানো ধারালো ছুরি, লোহার রড, ভেতরে একটা বিশাল লোহা গলানোর চুল্লি পর্যন্ত রাখা। গলা শুকিয়ে এলো সুমোর, তবুও কৌতূহল তাকে তাড়া করল। সে সাহস করে ধীর পায়ে ভেতরে ঢুকলো। একটা ছুরি হাতে তুলে নিয়ে আঙুলের ডগায় স্পর্শ করলো। তারপর গলানো লোহার চুল্লির সামনে গিয়ে ফ্ল্যাশ ধরতেই চুল্লির ধার ঘেঁষে জমে থাকা লালচে তরল নজরে পড়ল। পেট চেপে ধরে দৌড়িয়ে বেরিয়ে এলো সে। তৃতীয় দরজার সামনে দাঁড়িয়ে হাত তুলল, কিন্তু হাতটা থেমে গেল। কেমন অস্বস্তিকর ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছিল তাকে। মনে হলো দরজার ওপারেই কেউ দাঁড়িয়ে আছে। ফিরে যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ ভেতর থেকে ভেসে এলো অস্পষ্ট এক চিৎকার। সুমোর গলা শুকিয়ে এলো। সে আর ফিরে গেল না। ধীর পায়ে দরজার কাছে গিয়ে হাত রাখলো দরজার গায়ে। হাত রাখতেই সে বুঝতে পারল দরজাটা খোলা। নিঃশব্দে দরজা ঠেলা দিয়ে সে এক চোখে দিয়ে দেখার চেষ্টা করলো ভেতরটা। আরেকটা বিশাল হলরুম। ভেতরে চোখ রাখতেই সুমোর শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। রুম জুড়ে গুমোট অন্ধকার, শুধু মাঝখানের এক ঝুলন্ত বাতি অল্প আলো ছড়াচ্ছে। পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে 10-12 জন লোক কালো পোশাকে দাঁড়িয়ে আছে। সকলে রোবটের মতো একদম নিশ্চল। সুমোর মনে হলো এরা যেন মানুষ না, কোনো নিস্তব্ধ মূর্তি। তবুও তাদের নিঃশ্বাসের ভারী আওয়াজ বোঝা যাচ্ছিল। হলরুমের একদম মাঝখানে রাখা আছে সাহেবী নকশার একটা রাজকীয় চেয়ার। চেয়ারটাতে একজন লোক বসে আছে। মুখটা অন্ধকারের কারণে ঠিকঠাক দেখা যাচ্ছে না। সে অন্যদিকে মুখ ফিরিয়ে আছে। চেয়ারের ঠিক পাশেই আরেকজন লোক দাঁড়িয়ে আছে, একদম রোবটের মতো স্থির হয়ে। আর সেই দুজনের সামনে মেঝেতে পড়ে আছে এক মধ্যবয়সী লোক। লোকটির হাত পা শক্ত দড়ি দিয়ে বাঁধা, মুখটা রক্তে আর ধুলোয় লেপ্টে আছে। ব্যথায় লোকটা কুকিয়ে উঠছে কখনো কখনো। সুমোর নিঃশ্বাস কেমন ভারী হয়ে এলো। বুকের ভেতর এক অদ্ভুত ধুকপুকনি শুরু হলো তার। চেয়ারে বসা লোকটার ছায়ামূর্তি চেনা লাগছে তার। সে চোখ কুঁচকে আরেকটু ভালো করে দেখার চেষ্টা করলো। হঠাৎ লোকটি তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে ঘাড় কাত করে তাকালো। সুমোর চোখ বিস্ফোরিত হয়ে গেল। সুমো নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সাহেবী চেয়ারে গা এলিয়ে বসে থাকা ছায়ামূর্তিটা অন্ধকার ভেদ করে যেন হঠাৎ স্পষ্ট হয়ে উঠল। চওড়া কাঁধ, শক্ত গলা, অদ্ভুত ঠান্ডা চোখের মানুষটা তার খান সাহেব। হ্যাঁ, তারই খান সাহেব, যার কণ্ঠে সুমো শুনেছে কত অনুচ্চারিত ভালোবাসার ডাক। সেই মানুষটাকেই এখন দেখছে এক অদ্ভুত অচেনা রূপে। সুমোর বুকের ভেতরটা ছ্যাঁক করে উঠল। ভেতরে পা ফেলতে গিয়েও সে থমকে গেল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে যেন তার। ঠোঁটে এক প্রকার কাঁপুনি উঠল তার। চারপাশে দাঁড়িয়ে থাকা কালো পোশাকের প্রহরীরা মাথা নুইয়ে আছে, তাকিয়ে আছে শেহরাজের দিকে। যেন তার এক ইশারাতেই এই জায়গাটা এখন মৃত্যুপুরীর রূপ নেবে। চেয়ারের পাশে দাঁড়িয়ে থাকা লোকটা খানিকটা ঝুঁকে কিছু বলল। মেঝেতে শুয়ে থাকা বয়স্ক লোকটা যন্ত্রণায় গড়গড় করে উঠল। কঠিন অন্ধকারে সুমো যেন তার খান সাহেবের চোখে এক অজানা ঝলক দেখতে পেল। এই চোখ জোড়া এখন নির্দয়, কোনো মায়া নেই, নেই কোনো ভালোবাসা। এই চোখের পেছনের মানুষটাকে সে কতবার ছুঁয়ে দেখেছে। কি কোমল মায়াবী মুখ তার খান সাহেবের,
কি নরম হাসি তার ঠোঁটে। কিন্তু এখন সুমুর কাছে এখন এই মানুষটিই যেন এক অচেনা অবিশ্বাস্য ভয়ঙ্কর মানুষ। সুমু অপেক্ষায় রইল ভেতরে কি হচ্ছে সেটা দেখার জন্য। চেয়ারের হাতলে হাত রেখে ধীরে উঠে দাঁড়ালো শেরাজ। মাথা নিচু গার্ডরা এক ঝটকায় আরও সোজা হয়ে দাঁড়িয়ে গেল। একজন গার্ড বিনা শব্দে এগিয়ে এসে শেরাজের হাতে থাকা ধাতব কালো হ্যান্ডগান আর একটা সাইলেন্সার এগিয়ে দিল, আর পাশে রেখে গেল একটা বড় বক্স। সেরাজ চোখ নামিয়ে সাইলেন্সার হাতে নিয়ে সেটার ওজন একবার হাতে মেপে নিল। মেঝেতে পড়ে থাকা মধ্যবয়সী লোকটা ক্ষীণ গলায় কেঁপে উঠে ফিসফিস করে কিছু বলার চেষ্টা করল। সেরাজ কোনো শব্দ করল না। এক পা এগিয়ে লোকটার ঠিক সামনে দাঁড়ালো। তার চোখে কোনো দয়া নেই, কোনো দ্বিধা নেই। গা ছমছমে নীরবতার মধ্যে শোনা যাচ্ছে কেবল আহত লোকটার গলা থেকে বের হওয়া ক্ষীণ গোগো শব্দ আর দূরে থাকা কোনো পুরনো দেয়াল ঘড়ির টিকটিক শব্দ। দুজন লোক এসে ধীরে ধীরে লোকটাকে ধরে ফেলল। তারপর তার হাত পা চারিদিকে ছড়িয়ে দিয়ে শক্ত করে বেঁধে দিল, যেন নড়াচড়া করার উপায় না থাকে। লোকটার শরীরে একটু বস্ত্র নেই। সিরাজের ঠোঁটের কোণে ক্ষুদ্র অথচ শীতল হাসি ফুটে উঠল। পাশে রাখা বক্স থেকে একটা ধারালো ছুরি বের করল। সিরাজ ধীরে এগিয়ে গেল লোকটার কাছে। চোখে চোখ পড়তেই লোকটা শ্বাসকষ্টের মতো করে কাঁপতে কাঁপতে এবার প্রাণ ভিক্ষা চাইতে শুরু করলো। কিন্তু সিরাজের চোখে কোনো করুণা নেই। সে হঠাৎ ভয়ঙ্করভাবে হেসে উঠল। লোকটা গগন ফাটিয়ে চিৎকার করতে লাগলো। সিরাজের ঠোঁটে তখনও সেই অমানবিক হাসি। সিরাজ একবার তাকালো স্যান্ডির দিকে। চোখের সেই ঠান্ডা ইশারাতে স্যান্ডি মরিচ আর লবণের কৌটা এগিয়ে দিল। সিরাজ ধীরে ধীরে লোকটার ক্ষতবিক্ষত রক্তে ভেজা শরীরের উপর ঝুঁকে গেল। তারপর লোকটার শরীরের উপর লবণ আর মরিচের গুঁড়ো একসাথে মাখিয়ে দিল। লবণ মরিচের তীব্র ঝাঁজে খোলা মাংসের গহ্বরে লবণ আর মরিচ গলে গিয়ে হাড় পর্যন্ত পোড়াতে লাগলো লোকটা প্রথমে গড়গড় শব্দ তুলল, তারপর গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে গগন বিদীর্ণ করে চিৎকার ছড়িয়ে দিল ঘরের চারপাশে। ঘরের বাতাসে রক্তের লবণাক্ত গন্ধ আর মরিচের ঝাঁজ মিলেমিশে এক বিভীষিকাময় দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। এতেও যেন সিরাজের তৃপ্তি মিলল না। স্যান্ডি এসে সিরাজের হাতে পানি ঢেলে দিল। সিরাজ ভালো করে হাত ধুয়ে নিল। তারপর বক্সের ভেতরে থাকা ছোট ডিল মেশিনটার দিকে হাত বাড়ালো সে। মেশিনের সুইচ চাপ দিতেই মেশিনের ঘূর্ণির শব্দ জেগে উঠল। মেশিনটা একবার বাতাসে ঘুরিয়ে নিয়ে সিরাজ এক নিঃশ্বাসে লোকটার মুখের সামনে ঝুঁকে পড়ল। কলিজাটা হাতের মুঠোয় ধরে সিরাজ এক উন্মাদের মতো হাসল। মরা লোকটার মুখের কাছে কলিজাটা দোলাতে দোলাতে সে বলল, এই দেখ তোর ছোট্ট কলিজা, এইটুকু। ছ্যা, কি হলো দেখ। ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে এলো। স্যান্ডি ভয়ে কাপা গলায় বলল, স্যার, ও মারা গেছে। সিরাজের হাসি থেমে গেল। সে ভালো করে তাকালো মৃত দেহটার দিকে। লোকটার ক্ষতবিক্ষত বুক, ফাঁকা চোখের কোটর আর ছিন্ন ভিন্ন মাংসের গন্ধে সারা ঘরটা যেন একটা বদ্ধ জবাইখানার মতো লাগছিল। সিরাজ ঠোঁটের কোণে বিদ্রুপের রেখা ফুটিয়ে বলল, ছ্যা, এত তাড়াতাড়ি মারা গেল। এই আজরাইল বাবাজিও না কি যে করে, আমার থেকেও কম ধৈর্য তার। আর একটু পরে জানটা নিলে কি এমন হতো বেচারা, নিজের কলিজাও দেখতে পারল না। একটা দীর্ঘ নিঃশ্বাসে সিরাজ যেন রোমের দম বন্ধ গন্ধটা বুক ভরে টেনে নিল। হাতের ছিন্ন কলিজাটার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, ইস, আমারই খারাপ লাগছে রে, বেচারার সাথে আর একটু খেলা করা যেত। স্যান্ডির কণ্ঠ তখন থরথর করে কাঁপছে। সে কথা বলার সাহস জুগিয়ে নিচু গলায় বলল, স্যার, বাঁচলেও দেখতে পেতে না, কারণ আপনি তো ওর চোখ দুটোই আগে নষ্ট করে ফেলেছেন। সিরাজ স্যান্ডির কথায় হাসল। সে হাতে থাকা ছিন্ন ভিন্ন কলিজাটাকে ঠোঁটের কাছে তুলে একবার শুকিয়ে নিয়ে মুখটা বিকৃত করে বলল, ছে, টু মাছ বাজি ইসমাইল। তারপর নিস্তেজ দেহটার বুকের কাছে ফেলে দিল ছিঁড়ে আনা জীবনের শেষ চিহ্নটুকু। বক্সের পাশে থাকা গ্রাইন্ডিং মেশিনটা এক ঝটকায় তুলে নিল হাতে। মেশিনটার ভারী গো গো শব্দ যেন মুহূর্তে গোটা ঘরটাকে আরও আতঙ্কে ভরিয়ে ফেলল। স্যান্ডি সিরাজের চোখের দিকে তাকালো। সিরাজ যেন এখন কোনো মানুষ নয়, একেবারে শিকারী জন্তুর চেয়েও ভয়ঙ্কর। সিরাজের ঠোঁটের কোণে আবারও এক ধরনের বাঁকা অমানসিক হাসি ফুটে উঠল। সে নিচু স্বরে বলল, ওর ডিক আলাদা কাটবো,
সে গলা ছেড়ে হেসে উঠল, যেন এই নিষ্ঠুরতাই তার তৃপ্তি। হাসতে হাসতে বলল, এটা কুত্তাকে খাওয়াবো ডিক স্ট্রু বানিয়ে। সেরাজ মাংস পিণ্ডটা পাশে সরিয়ে রাখল। তারপর গ্রাইন্ডিং মেশিনটা হাতে নিয়ে লোক সুমো এতক্ষণ দরজায় মুখ চেপে ধরে সব কিছু দেখেছে। তার গা গুলিয়ে উঠেছে অনেকবার, তার চোখ ভরে উঠেছে অশ্রুতে। সুমো নিজের শরীরে কাটা বসার মতো এক অদ্ভুত শিহরণ অনুভব করছিল, এমন শিহরণ যা শরীর চমকে দেয়, রক্ত জমাট বাঁধিয়ে দেয়। তবুও নিজের মনকে জোর করে সামনে নিয়েছে সে, যেন নিজের ভেতর লুকিয়ে থাকা শক্তি নিয়ে যুদ্ধ করছে। অপারেশনের জায়গাটায় এখন এক বেদনাদায়ক অবস্থা। জায়গাটা স্পর্শ করলেই যেন আগুনের শিখা ছুঁয়ে যাচ্ছিল তার সারা শরীর। সে এখনো বিশ্বাস করতে পারছে না যে এত কাছ থেকে এত ভয়াবহ দৃশ্য সে নিজের চোখে দেখেছে, তাও তার নিজের সব থেকে বেশি ভালোবাসার মানুষটার থেকে। সুমোর পক্ষে দাঁড়িয়ে থাকা আর সম্ভব হচ্ছিল না, কিন্তু তার পা যেন জমাট বাঁধা। হাঁটার জন্য এক মুহূর্তের জন্য সাড়া দিচ্ছিল না পাজরা। কষ্ট আর ব্যথা উপেক্ষা করে ধীরে ধীরে সে পা এগিয়ে দিয়ে সিঁড়ির কাছে এলো। সিঁড়ির একটি ধাপ তার মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত ভার তার উপর এসে পড়ছে। তার শরীর অবশ হয়ে আসছিল, কিন্তু সে থেমে থাকলো না। সে উপরে উঠে এলো। রুমে ঢুকে সুমো নিজেকে সামলানোর চেষ্টা শুরু করলো। গলা শুকিয়ে গেছে তার। কাপা হাতে 3 গ্লাস ঠান্ডা পানি একটানা শেষ করলো সে। তার চোখ স্বাভাবিক হওয়ার আগেই চোখ গেল আলমারির দিকে। সেখানে তাকিয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল। পেটের ওপর 2 হাত দিয়ে চেপে ধরে উঠে দাঁড়ালো সে। ধীর পায়ে হেঁটে গিয়ে দরজা লাগালো। আলমারিটা যতটা সম্ভব সরিয়ে পুনরায় জায়গায় রাখলো। ধীরে ধীরে সাবধান হাতে আলমারির সব জিনিসগুলো এক একটা করে বেডের উপর থেকে তুলে নিয়ে যত্নের সাথে গুছিয়ে রাখলো। নিজেকে সামলানোর জন্য ওয়াশরুমের দিকে চলে গেল। ঠান্ডা পানি দিয়ে চোখ মুখ ধুয়ে নিল। তাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। এসির তাপমাত্রা বাড়িয়ে দিয়ে গা হেলিয়ে দিল বেডে। সেরাজ নিজের কাজ সেরে ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে এলো। তৃতীয় হলরুম থেকে বের হয়ে দ্বিতীয় হলরুমে ঢুকতেই সে চেনা কোনো অনুভূতি পেয়ে থেমে গেল। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে মনোযোগ দিল। কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে চোখ খুলে বাঁকা হাসল। তারপর ধীরে ধীরে প্রথম হলরুমের দিকে এগিয়ে গিয়ে নিজের বেডরুমের দরজা খুলে ভেতরে ঢুকল। শাওয়ারের ঠান্ডা পানির নিচে গিয়ে শরীরের ক্লান্তি ধুয়ে ফেলতে ওয়াশরুমের দরজাটা বন্ধ করে লম্বা একটা শাওয়ার নিল সে। মাথা মুছতে মুছতে বেরিয়ে এসে মিররের সামনে দাঁড়িয়ে নিজের চুল শুকিয়ে জামাকাপড় সঠিকভাবে ঠিক করে নিজেকে পরিপাটি করে নিল। রুম থেকে বেরিয়ে হাতে থাকা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে হলরুমের একদম শেষ প্রান্তে পৌঁছালো। সেখানে ছোট্ট এক বোতাম চাপতে একটি সুড়ঙ্গ খুলে গেল। সেরাজ ধীরে ধীরে সেই সুড়ঙ্গ পেরিয়ে গেল। প্রায় 20 মিনিট পথ হাঁটার পর শেষে এক বড় সিঁড়ির সামনে এসে দাঁড়ালো সে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে জঙ্গল পেরিয়ে নির্মল রাস্তার উপর এসে দাঁড়ালো। নিজের গাড়ির দিকে এগিয়ে গাড়ির দরজাটা তালা খুলে গাড়িতে উঠে বসলো সেরাজ। ইঞ্জিন স্টার্ট করতেই খান ম্যানশনের উদ্দেশ্যে গাড়িটি ছুটল। রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো সেরাজ। বেডের দিকে তাকিয়ে দেখলো সুমো ঘুমে বিভোর। সেরাজ ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে এলো। চোখে মুখে আবারও হালকা পানি দিয়ে তাওয়াল উন্মুক্ত বুকের উপর ঝুলিয়ে মিররের সামনে গিয়ে দাঁড়ালো। ভেজা তাওয়ালটা ডিভানের ওপর রেখে শুতে চলে গেল। বেডের উপর এসে একবার সুমোর দিকে তাকালো। সুমো অন্যদিকে পাশ ফিরে শুয়ে আছে। সেরাজ আলতো করে সুমোকে কুলে তুলে নিজের দিকে ঘোরালো। ব্ল্যাঙ্কেটের নিচে গিয়ে সুমোর বুকের ভেতর মাথা রেখে ঘুমের দেশে পাড়ি জমালো। কিছুটা সময় ব্যয় হতেই চোখ মেলে তাকালো সুমো। বাইরে তখন অন্ধকার। জানালার কাচের ওপারে রাতের আকাশে ঝাপসা চাঁদ দেখা যাচ্ছে। দূরের থেকে ঝিঝি পোকার আওয়াজ ভেসে আসছে। সারা বাড়ি নিস্তব্ধ, কেবল দেয়ালের ঘড়ির টিক টিক শব্দ শোনা যাচ্ছে। রুমের মধ্যে মৃদু আলো জ্বলছে। সুমোর খোলা চুল বিছানায় এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। সেরাজ এক হাত দিয়ে সুমোকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে রেখেছে। তখন ফ্রেশ হতে গিয়ে সুমো চুল ভিজিয়ে ফেলেছিল। সুমোর ভেজা চুলের গন্ধে সেরাজের নিঃশ্বাস ভারী হয়ে আসে। সুমো চোখ মিলে শূন্যের দিকে তাকিয়ে আছে। আবছা আলোয় রুমটা কিছুটা স্পষ্ট। সেরাজ সুমোর কোমরের কাছের হাতের বাঁধন শক্ত করে ধরে আছে, যেন 1 ইঞ্চিও দূরে যেতে না পারে। সুমো খুব আস্তে আস্তে সেরাজের চুলে হাত বুলিয়ে দিল। নিজেকে সেরাজের সামনে নর্মাল রাখার চেষ্টা করে বলল, এত রাত করলেন যে? সেরাজ হালকা নড়ে চড়ে বলল, কাজটা একটু বেশি ইম্পর্টেন্ট ছিল। সুমো একটু ভ্রু কুঁচকে বলল,
আপনি ড্রিঙ্কস করেছেন? সেরাজ কোনো ভনিতা ছাড়াই বলল, মুড খারাপ ছিল, প্রেশার বেশি ছিল। তখন তো তুমি কাছে ছিলে না যে মুড ঠিক করব। ওয়াইন কাছে ছিল, তাই মুডটাকে ঠান্ডা করতে একটু খেয়েছি। হ্যাবিট নেই, একটুতেই নেশা চলে গেছে। সুমু হতাশার নিঃশ্বাস ছেড়ে বলল, ঘুমান, তাহলে নেশা কেটে যাবে। তুমি এখনো ঘুমাওনি কেন? ঘুম আসছে না। চিন্তা করো না, এমন ক্লান্ত করে দেব যে তুমি এক ঘুমে সকালে উঠবে। সুমু প্রসঙ্গটা পাল্টানোর জন্য বলল। আমার এখন খুব ঘুম পাচ্ছে। সেরাজ নেশালো গলায় বলল, বাট নাও আই ব্যাডলি নিড ইউ বেব। রিফ্রেশমেন্ট চাই আমার এখনই। সুমুর বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন মোচড় দিয়ে উঠল সিরাজের এমন গলা শুনে। সিরাজের হাতের বাঁধন কোমরের কাছে আরও শক্ত হয়ে আসলো। সুমু নিচু গলায় বলল, আপনি আমাকে ছেড়ে শুয়ে পড়ুন। সিরাজ খুব ধীরে নিজের গলাটা সুমুর গালের সাথে ঘষে দিল। তুমি বুঝতে পারো না কেন সুইটহার্ট, তুমি যত কাছে থাকো ততই ভালো লাগে। সুমু ঠোঁট কামড়ে অল্প একটু হাসলো, কিন্তু চোখের কোণ ভিজে উঠল তার। সিরাজ সরলভাবে স্বীকারোক্তি দিল, মুড খারাপ হলে তো তোমার কাছেই আসি সুইটহার্ট। তুমি তো আমার ওষুধ, নেশা, শান্তি, সব কিছু। কথাটা বলে সিরাজ সুমুর গলায় মুখ গুজল। সুমু আর বাধা দিল না। বুকের ভেতর একরাশ কষ্ট নিয়ে চোখ বন্ধ করল সে। সুমুর চোখের কোণা দিয়ে গড়িয়ে পড়ল উষ্ণ নোনা পানি। ফজরের আজান পড়ল। সারা রাত চোখের পাতা এক করতে পারেনি সুমু। সিরাজ এখন গভীর ঘুমে। সুমুর কোমর জড়িয়ে ধরে সুমুর উন্মুক্ত বুকের উপর হয়ে মাথা রেখে সিরাজ গভীর ঘুমে ডুবে আছে। ব্ল্যাঙ্কেট জড়ানো গায়ের সেই গরম তাপ সুমুর গায়ে লাগছে খুব সন্তর্পণে। সিরাজের মাথার ওজন বুক থেকে সরিয়ে নিল সে। সিরাজ অজান্তেই অল্প ঘুমিয়ে উঠল, কিন্তু জেগে উঠল না। সুমু বেড থেকে নেমে মেঝেতে পড়ে থাকা নিজের জামা কাপড় হাতে তুলে নিয়ে ওনাটা শরীরে জড়িয়ে নিয়ে ওয়াশরুমে চলে গেল। রুমটা এখনো আবছা, বাইরের আকাশও অন্ধকার আর আভা মিশিয়ে ধীরে ধীরে ফর্সা হচ্ছে। ওয়াশরুমে ঢুকেই ঝর্ণার নিচে দাঁড়িয়ে পড়ল সুমু। শরীরে সদ্য হওয়া লালচে ছোপ ছোপ দাগগুলোতে পানি পড়তেই যেন মরিচের মতো জ্বালা করে উঠল তার। মার্বেলের দেয়ালের কপাল ঠেকিয়ে চোখ কুঁচকে বন্ধ করে রাখল সুমু। কিছুক্ষণ পর ভিজে চুল গুছিয়ে ড্রেস পরে রুমে এসে নামাজে গিয়ে বসল সে। নামাজের তসবিহ আর কান্নার শব্দ একাকার হয়ে গেল রুমটা। একটু শব্দ যেন সিরাজ না শুনতে ফেলে এই ভয়ে চেপে চেপে অশ্রু ফেলতে লাগলো সুমু। নামাজ শেষ করে ধীরে ধীরে ব্যালকনির দরজা খুলে বেরিয়ে এলো। ফজরের হালকা বাতাসে ভেজা চুলগুলো মেলে দিল। ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। চোখের সামনে থাকা শান্ত সমুদ্রটাকে দেখতে লাগলো। আকাশে ভোরের আলো ফুটেছে, ঝাপসা চাঁদ এখনো কিছুটা দেখা যাচ্ছে। সুমু চুপচাপ সেই দিকেই তাকিয়ে থাকলো। দুই গাল বেয়ে গড়িয়ে নামছে তার উষ্ণ পানি। ভোরের নরম বাতাসে সুমুর ভেজা চুলগুলো ধীরে ধীরে শুকিয়ে আসে। ব্যালকনির রেলিংয়ে কোনোই ঠেকিয়ে দাঁড়িয়ে সুমু সমুদ্রের নীলচে রেখাটার দিকে তাকালো। ঢেউগুলো একবার কাছে আসে, আবার দূরে সরে যায়। সুমু আস্তে করে নিজের দু হাতের তালু মেলে ধরল। নামাজের পর বাকি থাকা দোয়ার কথাগুলো মনে পড়ে যায়। সে ঠোঁট নাড়িয়ে বলে ওঠে, আল্লাহ, আমাকে পথ দেখাও, আমার মনকে শান্ত করে দাও। সব খারাপকে এই মুহূর্তে দুঃস্বপ্ন বানিয়ে ভুলিয়ে দাও। কিছু গাংচিলে সমুদ্রের পানি থেকে কিছুটা উপরে উঠছে। সুমো চোখ মেলে তাকিয়ে থাকে। তারও মনে হয় যদি পারতো এমন করে উড়ে যেতে। ব্যালকনি থেকে ঘরের ভেতরে চোখ যায় তার। সিরাজ এখনো গভীর ঘুমে মগ্ন। বালিশে মুখ গুজে রেখেছে, তার বড় চুলগুলো বালিশের উপর ছড়িয়ে। সুমো দীর্ঘশ্বাস ফেলল। সিরাজের গভীর ঘুম জড়ানো মুখের দিকে তাকিয়ে সুমো মনে মনে বলল, এই মানুষটার বুকে আমি সবচেয়ে বেশি নিরাপদ, কিন্তু এখন মনে হচ্ছে এই মানুষটাই আমার সবচেয়ে বেশি অস্থিরতার কারণ। তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, কিন্তু এখন মনে হচ্ছে তার ছোঁয়াতেই আমার সমস্ত অনুভূতি জ্বালা হয়ে উঠছে। ব্যালকনির রেলিংয়ে হাতটা শক্ত করে চেপে ধরে সুমো। জানালা গলে আসা আলো এসে ভেজা চোখে লেগে মুক্তোর মতো ঝিকিমিকিয়ে ওঠে সুমোর অশ্রুবিন্দুগুলো। ভিজে চুল এখনো বাতাসে উড়ছে। সুমোর মনে হয় সমুদ্রের ঢেউয়ের ডাক যেন তাকে বলছে, তোমার ভেতরে যতটুকু অশান্তি আমার ঢেউয়ে ভাসিয়ে দিয়ে ফিরে এসো হালকা হয়ে। সুমো মনে মনে বলে, কিন্তু কিভাবে আমি শিখবো সবটুকু মেনে নিয়ে ভালোবাসতে? খান সাহেবের গভীর ঘুম আর
উত্তপ্ত বুকের আড়ালে লুকিয়ে থাকা তার এতটা কঠিন রুক্ষ নির্দয় মুখ কিভাবে মেনে নিব আমি? সুমু চোখ মুছে আবার দু হাত দূরে ধরে ঠোঁট নেড়ে ফিস ফিস করে বলে, আল্লাহ, তুমি জানো আমি ওনাকে কতটা ভালোবাসি, কিন্তু আমার মনটাকে আর একটু শক্ত করো। আমি যেন অন্ধ ভালোবাসার ভেতর এতটাও ডুবে না যাই, যা আমার শান্তি কেড়ে নেয়, আমার মনুষ্যত্ব হারাতে বাধ্য করে। একটা পাখির শব্দে সুমু চমকে যায়। তার অশান্ত মন আরও অশান্ত হয়ে ওঠে। সময় চলে যায়। সুমু ওভাবেই ঠায় দাঁড়িয়ে থাকে, ব্যালকনির রেলিং আঁকড়ে ধরে। সমুদ্রের ঢেউয়ের শব্দ সুমুকে এক অদ্ভুত শান্তি দেয়। কিছুক্ষণ পর সুমু কাঁধের উপর কারো হাতের গরম স্পর্শ অনুভব করে। সিরাজ ঘুম ছড়ানো চোখে অদ্ভুতভাবে ঝুঁকে এসে সুমুর ভেজা চুলের গোছা মুঠোই নিয়ে মুখটা এগিয়ে দেয় চুলের ঘ্রাণ নিতে। সুমু পিছন ফিরে তাকায় না। সিরাজের নিঃশ্বাস গভীর হয়ে সুমুর কাঁধের উপর পড়ে। সুমু চোখ বন্ধ করে এই অনুভূতি আড়াল করতে চায়। সিরাজের ঠোঁট তখনও থেমে থাকে না। তার ঠোঁট ধীরে ধীরে সুমুর কাঁধে গলায় ছোট ছোট আদরে পরশ এঁকে দিতে ব্যস্ত থাকে। পেছন থেকে সুমুর কোমর জড়িয়ে ধরে সিরাজ। সুমু নিঃশ্বাস টেনে নিয়ে বলে, হ্যাংওভার কি কাটেনি এখনো? সিরাজ সুমুর কাঁধে মুখ ঘষে হেসে ওঠে, ফিস ফিস করে বলে, ওয়াইনের মধ্যে তো কোনো নেশাই ছিল না। নেশা নেই, তাহলে এমন করছেন কেন? তোমার নেশা ওয়াইনের চেয়ে অনেক বেশি ছিল। এখন আবার করতে হবে। বেডে চলো, নাকি এখানেই শুরু করব? সিরাজ শক্ত করে সুমুকে বুকের সাথে চেপে ধরে। সুমু তাড়াতাড়ি করে পেছন ফিরে তাকায়। সিরাজের চোখে অদ্ভুত এক দাবিময় উত্তেজনা। সিরাজ এক হাত দিয়ে চুলগুলো সরিয়ে সুমুর মুখের কোণে ঠোঁট ছুঁয়ে বলে, না বলো না সুইটহার্ট, না বলার সুযোগ নেই তোমার, কারণ তুমি খুব ভালো করে জানো না বললে আমি অনেক বেশি হার্ড হয়ে যাই। আর তুমি এটাও খুব ভালো করে জানো রিজেকশন আমার পোষায় না। সুমু ধাক্কা দিতে চায়, কিন্তু সিরাজের গরম নিঃশ্বাস আর শক্তির কাছে হেরে যায়। তবুও সুমু রাগ দেখিয়ে বলে, আমি এখন পালাবো না। সিরাজ বাঁকা হেসে বলে, কোনো সমস্যা নেই, আমি জোর করতে পারি, করব। সুমু একটা আঙুল উঁচু করে বলে। দেখুন খান সাহেব। সিরাজ সুমুর আঙুলের উপর ছোট্ট করে কামড় দিয়ে বলে, দেখান খান সাহেবা। সুমু আমতা আমতা করে বলে। কি? সিরাজ দুষ্টু হেসে বলে। যা আপনি দেখাতে চান। সুমু ভ্রুকুসকে বলে। এখন আমার মুড নেই এইসবের। সিরাজ সুমুকে আরো একটু কাছে টেনে নিয়ে বলে, আমি মুড তৈরি করে নিতে জানি। সুমু কথা আটকানোর জন্য হালকা কেশে বলল, আপনার একটু লজ্জা লাগে না? গতকাল রাতে আপনার লজ্জা লেগেছিল ম্যাডাম? একটু তো লজ্জা করুন, অসভ্য বেশরম ঠোঁটকাটা লাগামহীন নষ্ট নির্লজ্জ পুরুষ একটা। ম্যাডাম, আপনি তো গতকাল রাতে আদর করার সময় কেঁদে বলেছিলেন বাচ্চা চাই আপনার, কিন্তু বাচ্চা নেওয়ার জন্য যে প্রসেসিং করতে হয় সেটা কি আর লজ্জা পেয়ে করার মতো কাজ? বলেন, ওইটা তো নির্লজ্জের মতোই কাজ। আপনি বলছেন লজ্জা করতে, অথচ কাজটাই এমন যেটা নির্লজ্জের মতো। এবার আমি কি করব বলুন? সুমু জানে এই অসভ্য মুখ একবার শুরু হলে আর বন্ধ হবার না। সে মুখটা কঠিন করে গম্ভীর গলায় বলল, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমি আপনাকে গ্রেফতার করিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছি। আমিও আজকে একটা স্বপ্ন দেখেছি। সুমু ভ্রুকুসকে বলল, কি স্বপ্ন? তুমি আমার 4 সন্তানের মা হতে যাচ্ছ। সুমু ভ্রুকুসকে রাগী গলায় বলল। মেরে ফেলবো আপনাকে। কি? সিরাজ হেসে বলল, তো চলো শুরু করি। শুরু করবেন? মারপিট, বেড আর ব্ল্যাঙ্কেটের ভেতর। আমি সিরিয়াসলি বলেছি। সিরাজ এক চোখ মেরে বলল, আমি তো আরো বেশি সিরিয়াস। দূরে হটুন, দূর হটুন। আপনার থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। দূর গেলে মারবো কিভাবে? কি কি দিয়ে মারবেন? চুমু পিট দিয়ে, মাই লেডি। অসভ্যতামির ওপর সব রকমের কোর্স করেছেন তাই না? আমি কোর্স করি না, কোর্স করাই। খান সাহেব জানেন, ভালোবাসা হোক কিংবা ঘৃণা, দুটোই খুব মন থেকে একদম খাঁটিভাবে করি আমি। এই জন্যই তো তোমাকে আরো বেশি করে ভালোবাসি আমি, মন থেকে। খাঁটি জিনিসের দাম যে সবাই বুঝতে পারে না। আমি তোমার এই একরোখা মন থেকে আসা ভালোবাসা আর ঘৃণা দুটোকেই ভালোবাসি। যা খাঁটি তাই আমার, তুমিও আমার। সুমু চুপ করে রইল। সিরাজ একটু সময় নিয়ে বলল, এখন বেড়ে চলো।
আমি কোথাও যাব না। শেরাজ বাঁকা হেসে বলল, ফোর্স রোমান্স কিন্তু আমার জোশ লাগে সুইটহার্ট। যেখানে বউ উপরে উপরে চাইবে না, কিন্তু ভেতরে ভেতরে বলবে কামন হানি। এখন আবার ভেবো না আমি অন্য কোনো নারীর সাথে জোর করে। নো সুইটহার্ট, আমি শেরাজ খান, এক নারীতে আসক্ত। শেরাজ খানস পার্সোনাল প্রপার্টি মিসেস সুমাইয়া জাহান ছাড়া দুনিয়ার প্রতিটি সুন্দরী নারী যদি আমার সামনে ফুল নেকেড হয়ে বসে থাকে, তবুও আমি তাদের দিকে ফিরেও তাকাবো না। কিছুক্ষণের জন্য থমকে গেল সুমো, তবুও যে ছাইল না সে কপাল কুঁচকে মুখ সরিয়ে বলল, আপনি থাকেন আপনার প্রপার্টি নিয়ে, আমি কোথাও যাব না। শেরাজ একটু হাসল, ঠোঁটের করে শিকারীর মতো হিংস্র হাসি তার গম্ভীর গলায় বলল, আমি থাকবো। আমার প্রপার্টি নিয়ে। মিসেস খান, তুমি আমার বউ, মানে তুমি সিরাজ খানের লিগ্যাল অধিকার। এখন যদি আমি চাওয়ার পরও তুমি না আসো, তাহলে আমি কি করব বলো তো? সুমো ফিসফিস করে বলল, কি করবেন? শেরাজ গলা খুব আস্তে গর্জে উঠল, তোমাকে তুলে নিয়ে যাব সুইটহার্ট। তারপর একটুখানি খুনসুটি হবে। তারপর তোমার ওই জেদি ঠোঁট থেকে না শব্দটা চিরতরে মুছে দেব। এক হাতে সুমোর কোমর শক্ত করে জড়িয়ে নিল শেরাজ। সুমো নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, খান সাহেব ছেড়ে দিন, বাড়ির সকলে অলরেডি উঠে পড়েছে। শেরাজ সুমোর কপালে ঠোঁটটা ছুঁয়ে দিয়ে খুব নিচু গলায় ফিসফিস করে বলল, সবাই জানে আমি পাগল তোমার জন্য, আর পাগলের যখন পাগলামি পাই তখন বেডরুমের দরজা বন্ধ করে দেয় সুইটার। এই সকাল শুধু আমাদের, বুঝলে? আজ থেকে তুমি কোনো কিছুতেই না বলার সাহস পাবে না। সুমো চোখ তুলে একবার শেরাজের চোখের দিকে তাকালো, তারপর চাপা গলায় বলল, আপনি এমন করেন কেন? শেরাজ আবারও সুমোর কপালে চুমু খেয়ে গম্ভীর গলায় বলল, কারণ তুমি খাঁটি, আর যা খাঁটি তা তো পাগলের মতো ভালোবাসতে হয় ম্যাডাম। সুমো আর কোনো কথা বলল না। শেরাজ ঠোঁট কামড়ে হেসে বলল, সো রেডি রাইট নাও অ্যান্ড টু নাইট গেট রেডি টু বি মাইন অ্যাগেইন অ্যান্ড ইয়োর মাই সুইট অ্যান্ড হার্ড কম্বিনেশন অফ টর্চার। শেরাজ উত্তরের আশায় সুমোর দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল। সুমো কপাল কুঁচকে বলল, আপনার লজ্জা লাগে না নাকি? একটু পরপরই শুধু তাকিয়ে থাকেন। লজ্জা লাগে তো বেব, না লাগলে তো শুরু থেকেই দুজনের গায়ে ক্লথ থাকতো না। অসভ্য, কখনো তো লজ্জা পান না। যখনই দেখি মনে হয় চোখ দিয়ে গিলে খাচ্ছেন আমাকে। আহা, লজ্জা আছে বলেই তো এখনো তোমায় ছুঁয়ে গিললাম না, না হলে। সুমো লজ্জায় চোখ নামিয়ে নিল, তার ঠোঁট দুটো কাঁপছে। শেরাজ একটু ঝুঁকে গিয়ে ওর গাল ছুঁয়ে বলল, কি হলো, কথা থেমে গেল কেন? সুমো হঠাৎ গলা শক্ত করে বলল, সুইটহার্ট, তুমি জানো না ভালোবাসার মতো পবিত্র জিনিসের ভেতরেই লুকিয়ে থাকে সব রং। তোমার সাথে সব রঙেই থাকতে চাই। সুমো শেরাজের বুকে ধাক্কা দিয়ে একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করলো। শেরাজ ওকে আরও কাছে টেনে নিয়ে ফিসফিস করে বলল, একবার চোখে চোখ রাখো আর বলো আর জেদ করবে না। সুমো ধীরে ধীরে চোখ তুলল। শেরাজের চোখের গভীরতা আর হালকা হিংস্র কোমলতা দেখে ওর বুকের ভেতর কাঁপতে লাগলো। সুমো কাঁপা গলায় বলল, শেরাজ নরম গলায় বলল, কারণ তুমি আমার পাগলামি সহ্য করার মতো মেয়ে, আর পাগলামি ছাড়া ভালোবাসা পূর্ণ হয় না। সুমো মুখ ভেঙিয়ে বলল, যত যাই বলুন, আমি যাব না। শেরাজ হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, ঘাট তেরা বউ। সুমো একটু ভাব নিয়ে বলল, ঠিক বলেছেন, এসব আপনার বুকের বা পাজরের হাড়ের দোষ। বাঁকা হাড় টু মাচ বাজে কোয়ালিটি। ওকে, আমার বাঁকা হাড় ঠিক কি সোজা করতে, ওইটা তোমাকে আজ ফিজিক্যালি লাইভ দেখাবো। শেরাজ সুমোর গলায় ঠোঁট ছুঁয়ে সুমোকে কোলে তুলে নিল। সুমো শিহরিত গলায় বলল, খান সাহেব, সবাই দেখুক না এই বউ পাগল সিরাজ খান তার বউকে কতটা ভালোবাসে। সুমো আর কথা বাড়ালো না। শেরাজ সুমোকে নিয়ে এগিয়ে চলল বেডির দিকে। আজ অফ ডে, তাই সকলে বাড়িতেই আছে। খান ম্যানশনের ডাইনিং টেবিলে সুমো আর শেরাজ বাদে সকলে আছে। শাহবাজ সাহেব চা খাচ্ছেন আর নিউজ পেপার পড়ছেন। শেহজাদ সাহেব আর আবরাজ অফিসের কাজের ব্যাপারে আলোচনা করছে। ঈশিতা আর আফিয়া খাতুন সকলকে খাবার সার্ভ করছে। অনন্যা খাতুন, রিয়াজ, শাহরুখ আর শাহবাজ চুপচাপ খাবারের দিকে মন দিয়েছে।
ফিরোজা সোফায় বসে ফোনে কার্টুন দেখছে। হঠাৎ শাহরুখ খেতে খেতে শেহজাদ সাহেব আর শাহবাজ সাহেবকে বলল, ড্যাড আর বড় আব্বু, আজ অফ ডে, আমি ফ্রেন্ডদের সাথে বাইরে যাব, তাই আমার কিছু এক্সট্রা রিয়াল লাগবে। শেহজাদ সাহেব বললেন, নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করো, এসব ফ্রেন্ডদের সাথে বাজে আড্ডা অফ করো। আর তুমি জানো না, সিরাজ বেটার পারমিশন ছাড়া তুমি বা রিয়াজ তোমাদের হাতে এক্সট্রা রিয়াল দেওয়ার পারমিশন নেই। তাহলে তুমি একটু ব্রোকে বলো আমাকে এক্সট্রা রিয়াল দিতে। অসম্ভব, আমি পারবো না। শাহরুখ হতাশার নিঃশ্বাস ফেলে বলল। আর বড় আব্বু তুমি? শাহবাজ সাহেব পেপার সরিয়ে বললেন, সরি বেটা, সিরাজকে তুমি চেনো? এই ব্যাপারে আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। শাহরুখ আশা ছেড়ে দিল। হঠাৎ তার চোখ পড়ল পাশে বসে থাকা শাহরফাজের দিকে। সে একটু নিচু গলায় বলল, বিগ ব্রো তুমি হেল্প করো। শাহরফাজ খেতে খেতে বলল, আমাকে এসবে জড়াবি না, এসকে জানতে পারলে আমার কার্ড ব্লক করে দিবে। প্লিজ একবার বলে দেখো। পারবো না, আর বললেও এসকে শুনবে না। শাহরুখ মুখ গোমরা করে ব্রেকফাস্টে মন দিল। শাহরফাজ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলল, আমি হেল্প করতে পারবো না, তবে তোকে একটা জম্পেশ আইডিয়া দিতে পারি। শাহরুখ একটু এক্সাইটেড হয়ে বলল, কি হেল্প ব্রো? শোন, এই ব্যাপারে সুমু তোকে হেল্প করতে পারে। এসকে কে রাজি একমাত্র সুমু করাতে পারবে। ঠিক বলেছ। তুই সুমুকে বলে দেখ। এদের কথার মাঝে সুমু আর সিরাজ একসাথে নিচে নেমে এলো। সিরাজ সকলকে গুড মর্নিং জানিয়ে সুমুর জন্য চেয়ার টেনে দিয়ে সুমুকে বসতে বলল। সুমু বসতেই সিরাজ সুমুর পাশের চেয়ারে বসলো। সিরাজকে দেখিয়ে ফিরোজা দৌড়ে এসে সিরাজের কোলে উঠে বসলো। ওদেরকে খাবার সার্ভ করা হলো। সকলে সুমুর শারীরিক অবস্থার কথা জানতে চাইল। সুমু হাসি মুখে সকলের প্রশ্নের উত্তর দিল। সিরাজ কোনো মতে ফিরোজাকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে উঠে দাঁড়িয়ে বলল, সুমু, রিল্যাক্সে ব্রেকফাস্ট শেষ করে রুমে আসো, আমার একটু অফিসের কাজ আছে, আমি রুমে যাচ্ছি। সিরাজ চলে গেল। সুমু অল্প খেয়ে উঠে দাঁড়ালো। সিঁড়ির উপর এক পা রাখতেই শাহরুখ দৌড়ে এলো। সুমু দাঁড়িয়ে পড়ল, আলতো হেসে বলল, কিছু বলবে? শাহরুখ একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, ভাবিজি, একটা ছোট্ট হেল্প চাই আপনার কাছে, প্লিজ না করবেন না? সুমু অবাক হয়ে শাহরুখের মুখের দিকে তাকালো। তারপর ঠোঁটে হালকা হাসি এনে বলল, বলো কি হেল্প? শাহরুখ সাথে সাথে দু হাত জড়ো করে বলল, দেখো ভাবিজি, আজ অফ ডে, আমি একটু ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব। বড় আব্বু আর ড্যাড দুজনেই ব্রোর পারমিশন ছাড়া একটা রিয়ালও দেবে না বলেছে। শারবাজ ব্রো বলল তুমি পারবে একমাত্র ব্রোকে মানাতে। ভাবিজি প্লিজ একবার বলো না ব্রোকে, তোমার কথা তো ভাইয়া কোনোদিনও অমান্য করতে পারে না। সুমু হেসে বলল, এইটুকুর জন্য এত কান্নাকাটি? আচ্ছা কত রিয়াল লাগবে? শাহরুখ আবার মিষ্টি হাসি হেসে বলল, 5000 রিয়াল। দেখো না ভাবিজি, একবার বলো, ভাইয়া রাজি হয়ে যাবে। সুমু চোখ ছোট করে শাহরুখকে একটু ভয় দেখানোর ভঙ্গিতে বলল, শাহরুখ তুমি কোনো খারাপ কাজ করবে না তো? শাহরুখ সাথে সাথে হাত উঁচু করে বলল, না ভাবিজি, কোনো খারাপ কাজ না, শুধু ফ্রেন্ডদের সাথে খাওয়া দাওয়া আর আড্ডা দেব, বিশ্বাস করো। সুমু একটু ভেবে বলল, আচ্ছা কথা দিচ্ছ কোনো বাজে আড্ডা হবে না? শাহরুখ লাফিয়ে উঠে বলল, কথা দিলাম। ইউ আর দ্য বেস্ট ভাবিজি, ভাইয়াকে একটু সুন্দর করে বুঝিয়ে বলো। সুমু হেসে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, আচ্ছা দেখি কি করা যায়। শাহরুখ সুমুর সাথে যেতে যেতে বলল, ভাবিজি ইউ আর দ্য কুইন, লাভ ইউ ভাবিজি। সুমু লাজুক হাসি হেসে রুমের দরজার সামনে গিয়ে হালকা টোকা দিয়ে বলল, তুমি এখানেই থাকো, আমি দেখছি। ঠিক তখনই ভেতর থেকে সিরাজ গম্ভীর গলায় বলল, এসো সুইটহার্ট। সুমু ভেতরে ঢুকতেই সিরাজ ল্যাপটপ থেকে চোখ তুলে সুমুকে দেখল। সুমুর চোখে মুখে কেমন যেন লুকোনো দুষ্টমি। সিরাজ ভ্রু কুঁচকে বলল, এই মুখের রহস্য কি? সুমু ধীরে ধীরে কাছে গিয়ে সিরাজের চেয়ারের পেছনে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে নিচু গলায় বলল, আমার কিছু রিয়াল লাগবে, এ ধরেন 5000 মতো। সিরাজের সন্দেহ হলো। সে চোখ তুলে তাকাতেই দরজার পাশে শাহরুখকে দেখতে পেয়ে বাঁকা হেসে বলল, বেড সাইড টেবিলের ওপর কার্ড আছে, নিয়ে যাও। কিন্তু তোমার রিয়াল লাগবে আমার বিশ্বাস হচ্ছে না, কার জন্য নিচ্ছ সেটা বলো, একদম মিথ্যা বলবে না। আমারই লাগবে। রিয়াল দিয়ে কি করবে আমাকে বলো।
সুমু কিছু না বলে কার্ডটা নিয়ে বাহিরে বেরিয়ে আসতে গেলেই সিরাজ উঠে দাঁড়িয়ে সুমুকে আটকে বলল। শাহরুখ? শাহরুখ কেঁপে উঠল। সুমু চোখ বড় করে তাকালো। সিরাজ গম্ভীর গলায় বলল, রুমে আয়। শাহরুখ ধীর পায়ে রুমে ঢুকে এলো। সিরাজ সুমুর থেকে কার্ডটা নিয়ে বলল, রিয়াল কেন লাগবে তোর? আসলে ব্রো আজ অফ ডে। সিরাজ কথা কেড়ে নিয়ে বলল, তাই বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবি তাই তো? শাহরুখ আর কোনো কথা বলল না। সিরাজ কার্ডটা পকেটে ঢুকিয়ে বলল, কোথায় যেতে পারবি না, ক্লাবে যা। শাহরুখ অসহায়ের মতো সুমুর দিকে তাকালো। সুমু শাহরুখকে সিরাজের পায়ের দিকে ইশারা করলো। ইশারা করতেই শাহরুখ আর সুমু একসাথে সিরাজের পা জড়িয়ে ধরে বসে পড়ল। সিরাজ প্রথমে থমকে গেল, তারপর ভ্রুকুচকে গম্ভীর গলায় বলল, উঠো দুজনেই, এই নাটক আমার সাথে চালাবে না। শাহরুখ ছোটদের মতো করে বলল, ব্রো ব্রো প্লিজ, আমি কোনো খারাপ আড্ডা দেব না। দুজনই একসাথে তাল মিলিয়ে সিরাজকে রিকোয়েস্ট করতে লাগলো। সিরাজ কোমরে 2 হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। এই সুযোগে সুমু সিরাজের পকেট থেকে কার্ডটা নিয়ে শাহরুখের হাতে দিয়ে বলল, রান ফার্স্ট। কার্ডের পাসওয়ার্ড আমি টেক্সট করে পাঠিয়ে দিব। শাহরুখ উঠে দৌড়ে বেরিয়ে গেল। সিরাজ শাহরুখকে ধরতে গেলে সুমু উঠে দাঁড়িয়ে সিরাজের কোমর জড়িয়ে ধরে বলল, আপনি যাবেন না? সিরাজ আর যেতে পারল না। চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে সুমুকে দেয়ালের সাথে চেপে ধরে সুমুর ঠোঁটে ঠোঁট ডোবালো। বাহির থেকে দেখলে রায়হানের চৌধুরী ম্যানশন দেখাবে যেন কোনো রাজপ্রাসাদ। বড় লোহার গেট, যাতে কালো রঙের ওপরে সোনালি কাজ করা। গেটের মাঝখানে বিশাল সি চিহ্ন, যা চৌধুরী পরিবারের শক্তি ও ক্ষমতার প্রতীক। গেটের দুপাশে নিরাপত্তা গার্ডরা কালো স্যুট, কানে এয়ারপডস আর চোখে কালো সানগ্লাস লাগিয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতে লম্বা স্টোন লাইন ড্রাইভওয়ে, দুপাশে থমথমে পাম গাছ আর কিছু অদ্ভুত বিদেশি মূর্তি, যেগুলো রায়ান ইউরোপ থেকে এনে বসিয়েছে ভয় আর রহস্যের ছাপ ধরে রাখার জন্য। ম্যানশনের দেয়ালগুলো ধূসর আর কালো পাথরের মিশেলে বানানো। জানালাগুলো লম্বা আর গ্লাসগুলো টেন্টেড। ভেতরের কেউ বাইরে সবটা দেখে নিতে পারবে, কিন্তু বাইরে থেকে কিছুই দেখা যাবে না। ভেতরের ফ্লোর একদম কালো মার্বেল, তার উপর হাতে বানানো আফগানি ওমেন রাগ। দেওয়ালে লম্বা সোনালি ফ্রেমে রায়ানের ছবি, ড্রয়িং রুমে বিশাল ক্রিস্টাল ঝাড়বাতি, নিচে রেশমি কাভার দেওয়া ব্ল্যাক লেদার সোফা, সেন্টার টেবিলে গোল্ডেন গানের রেপ্লিকা রাখা রায়ানের শখ। একটা সিক্রেট বেসমেন্টও আছে, যেখানে রায়ানের ডার্ক ওয়ার্ল্ড চলে। নিচে মার্বেল সিঁড়ি, হালকা লাল আলো, দেয়ালে সিসিটিভি স্ক্রিনে পুরো ম্যানশনের এক একটা কোণা দেখা যাচ্ছে। ম্যানশনের পেছনের দিকটায় জঙ্গলের ভেতরে বিরাট পাথরের বাগানের মাঝখানে গোপন পুল। পুলটা অনেক গভীর। এই ম্যানশনের রায়ান খুব একটা আসে না, সে বেশি পাতালপুরিতেই থাকতে ভালোবাসে। তবে আছে, এই ম্যানশনই আছে, তার কারণ আরিয়ান। আরিয়ান আজ তার সাথে দেখা করতে আসবে। রায়ানের বাড়ির সামনে এসে থামলো আরিয়ানের গাড়ি। গাড়ির ভেতর থেকে আরিয়ান কিছুক্ষণ চুপ করে বাইরে তাকিয়ে রইল। দুপাশে দাঁড়িয়ে থাকা গার্ডদের মধ্যে একটু ভাবান্তর হলো না। কেউ সামনের মাটিতে চোখ রেখেছে, কেউ ওয়্যারলেসে চাপা গলায় কিছু বলছে। আরিয়ানের গার্ড দৌড়ে এসে দরজা খুলে দিল। আরিয়ান ধীরে ধীরে গাড়ি থেকে নামলো, তার পরনে শার্প ব্ল্যাক স্যুট। গার্ডদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, স্যার, বস আপনার জন্য অপেক্ষা করছে। আরিয়ান কোনো কথা বলল না, শুধু একবার গেটের মাথার উপরে সোনালি সি চিহ্নটার দিকে তাকালো। তারপর গভীর নিঃশ্বাস নিয়ে সামনে পা বাড়ালো। গেট খুলে দিল একজন গার্ড। আরিয়ান গেট পেরিয়ে ভেতরে আসলো। ম্যানশনের দরজার কাছে পৌঁছতেই আরেকজন দেহরক্ষী দরজা খুলে দিল। দরজা পেরোতেই সোনালি ফ্রেমে টাঙানো রায়ানের বিশাল ছবি চোখে পড়ল আরিয়ানের।